সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন প্ল্যানেটারি হেলথ একাডেমি আর সুস্থ থাকুন প্রতিদিন পাওয়ার্ড বাই রিনাটায়। আমি ডাক্তার সাদিয়া সুলতানা রেশমা আপনাদের সাথে আছি। আজকে আমরা কথা বলতে যাচ্ছি একটি ক্যান্সার নিয়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে এই ক্যান্সারে সর্বাধিক সংখ্যক লোক শনাক্ত হয় এবং তার মধ্যে লিস্টে আছে এটি তৃতীয় নম্বরে, এবং এটি দ্বিতীয় প্রধান ক্যান্সার ঘটিত মৃত্যুর কারণ, তা হচ্ছে কোলোরেক্টাল ক্যান্সার। এই ক্যান্সারের কারণ, এই ক্যান্সারের পিছনের গল্প এবং চিকিৎসা, এই নিয়ে আমরা আজকে কথা বলবো। কথা বলতে স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন দুজন প্রখ্যাত ক্যান্সার বিশেষজ্ঞ। আমাদের সাথে আছেন অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার কুদরতি ইলাহি, সিনিয়র কনসালটেন্ট মেডিকেল অঙ্কোলজি, আহসানিয়া মিশন জেনারেল ক্যান্সার হাসপাতাল। আমাদের সাথে আরও আছেন ডাক্তার রুবামা করিম, জুনিয়র কনসালটেন্ট রেডিয়েশন অঙ্কোলজি, আহসানিয়া মিশন জেনারেল ক্যান্সার হাসপাতাল। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো, তার আগে একটু দর্শকদেরকে জানিয়ে দিতে চাই, দর্শক এই বিষয় নিয়ে কিন্তু যে কোনো প্রশ্ন আপনারা করতে পারেন আমাদের অতিথিদের কাছে। স্ক্রলে দেওয়া নাম্বারটিতে আপনারা কল করে আপনাদের প্রশ্ন জানাতে পারেন। তাহলে আমরা চলে যাই আজকের আলোচনায়। আমরা যখনই ক্যান্সারের কথা বলি সবাই কিন্তু একটু ভয় পেয়ে যায় যে ক্যান্সার হচ্ছে, কেন হচ্ছে এবং কি করতে হবে। তো প্রথমে একটু জানতে চাই কোলোরেক্টাল ক্যান্সার কেন হচ্ছে এবং আসলে এই ক্যান্সারটা কি ধরনের ক্যান্সার? জি, ধন্যবাদ আপনাকে সাদিয়া। প্রথমেই দর্শক শ্রোতার যে বিষয়টা জানা দরকার সেটা হলো যে কোলোরেক্টাল ক্যান্সার বলতে আমরা কি বুঝি। আমাদের মুখ গহ্বর থেকে শুরু করে পায়ুপথ পর্যন্ত দীর্ঘ পথ, এখানে একটা জায়গা আছে কোলন, তার পরবর্তী অংশ রেকটাম। তো এই অংশ দুটো মিলে এটার নাম কোলোরেক্টাল ক্যান্সার করা হয়েছে। অন্যান্য জায়গার যে ক্যান্সারগুলো হয় সেগুলো আমরা আলাদা আলোচনায় করে থাকি। তো এইটাই হলো কোলোরেক্টাল ক্যান্সার। তো কোলোরেক্টাল ক্যান্সার কেন হয়, আপনি যে কোশ্চেনটা করলেন সেটার একটা উত্তর হতে পারে যে রিস্ক ফ্যাক্টরগুলো কি কি। তো সাধারণত আমরা দেখি যে এটা একটা বয়সের বিষয় আছে, যেমন 50 ঊর্ধ্ব যারা আছেন তাদের সম্ভাবনা বেশি। তারপর যারা অধিক লাল মাংস বা যারা রেড মিটস খেয়ে থাকে তাদের সম্ভাবনা বেশি। যারা শাকসবজি কম খায়, ফাইবার কম খায়, তাদের সম্ভাবনা বেশি। যারা স্মোকিং করে, অ্যালকোহল পান করে, তাদের সম্ভাবনা বেশি। যারা সিডেন্টারি অর্থাৎ বসে বসে কাজ করে কিন্তু হাঁটে না বা অন্য কাজগুলো করে না, অ্যাক্টিভিটিদের মধ্যে থাকে না, তাদের সম্ভাবনা বেশি। এবং আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো যে ওবেসিটি থাকলে তাদের একটা সম্ভাবনা বেশি। আপনি যে কারণগুলো বলছেন সেই কারণগুলো তো আমরা দেখি আরও অনেক ক্যান্সারের ক্ষেত্রেই হয়, অথচ এটি অনেক উপরের দিকে আছে যদি আমরা পরিসংখ্যান বিবেচনা করি। তো ডক্টর রুবামা করিম, আপনার কাছে জানতে চাই এই ক্যান্সারের বর্তমান অবস্থা কি, সারা বিশ্বে কি অবস্থা এবং আমাদের দেশে কি অবস্থা? ধন্যবাদ। আপনি প্রথমেই বলেছিলেন যে এটা হচ্ছে থার্ড মোস্ট কমন ক্যান্সার। তো ইনসিডেন্স অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি এটা ওয়ার্ল্ড ওয়াইড কোলোরেক্টাল ক্যান্সার ইজ দ্য থার্ড মোস্ট কমন, হ্যাঁ, মোস্ট কমন ক্যান্সার্স ইন দ্য ওয়ার্ল্ড ওয়াইড এটা। আর ডেথ যদি হয় বলি আমরা, ক্যান্সার কজিং যেটা ডেথ রেট সেই অনুযায়ী এটা হলো সেকেন্ড মোস্ট কমন। হ্যাঁ, তো এটা হলো একটু ডিফারেন্ট। ইনসিডেন্সটা হলো আপনার 2022 একটা পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্সে দেখা গিয়েছে যে নতুন করে 1.9 মিলিয়ন নিউ কেসেস পার ইয়ার এটা শনাক্ত প্রায় 19 লাখ মানুষ। আর ডেথ হচ্ছে মোর দ্যান 9 মিলিয়ন পার ইয়ার এটা ডেথ রেট এই কোলোরেক্টাল ক্যান্সার থেকে। তার মানে তো অনেক বেশি মৃত্যু হচ্ছে এবং শনাক্তও হচ্ছে অনেক বেশি। অধ্যাপক ডক্টর কুদরতি ইলাহি, আপনার কাছে একটু জানতে চাই, আপনি যে কারণগুলো প্রথমে বলেছিলেন এবং বলছিলেন যেটি বিশেষ করে পেটের একটি অংশের মধ্যেই বেশি হয়, তো যখন এই ধরনের ক্যান্সার হয়, ক্যান্সারের নিশ্চয়ই পিছনে কোনো উপসর্গ থাকে। উপসর্গগুলো সাধারণত এই ধরনের ক্যান্সারে কোনগুলো দেখা যায়? জি, ধন্যবাদ। এই ক্যান্সারের যে উপসর্গগুলো সেটা আসলে কতগুলো নন স্পেসিফিক বা সুনির্দিষ্ট বিষয় নয়, এমন কিছু থাকে। যেমন অনেকের পেট ফাঁপা থাকে, অনেকের গ্যাস হয়, অল্প অল্প ব্যথা হয়। কিন্তু রোগীরা দুইটি কারণে মূলত ডক্টরদের কাছে আসে। একটা দেখা যায় যে দীর্ঘদিন তাদের কনস্টিপেশন, কষা হচ্ছে বা একেবারেই পায়খানা হচ্ছে না, সে একটা সিচুয়েশন, অথবা দীর্ঘদিন ডায়রিয়া হচ্ছে, এটাকে কন্ট্রোল করা যাচ্ছে না,
আচ্ছা সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যখন তাদের পায়ের পথে রক্ত যায়, আমরা বলি রেকটাল ব্লিডিং, এই দুইটি মানে পর্যায়ে তারা বেশি রিপোর্ট করে থাকে। অন্যান্য যেগুলো বললাম সেগুলোতে খুব একটা রিপোর্ট করে না, বা আশেপাশের দোকান বা ডক্টরের কাছে তারা ওষুধ নিয়ে তারা চিকিৎসা করে থাকে। কিন্তু মূলত ওই দুইটা কারণেই ডক্টরের শরণাপন্ন রোগীরা হন। আপনি খুবই প্রাসঙ্গিক একটি কথা বলেছেন যে আমরা কিন্তু দেখি, বিশেষ করে বাংলাদেশের কথা যদি চিন্তা করি, আমরা চিকিৎসকরা সবাই জানি যে কোনো একটু সমস্যা হচ্ছে এবং তারা খুব পেটের সমস্যায় ভুগে এবং বলে যে গ্যাসের সমস্যা, এবং এই যে এই ধরনের গ্যাসের সমস্যা হচ্ছে এবং তারা নিয়মিতভাবেই ঔষধ গ্রহণ করছে। বিভিন্ন ধরনের গ্যাসের জন্য যে ওষুধগুলো পাওয়া যায়, ইসোমেপ্রাজল বা ওমেপ্রাজল জাতীয় যে ওষুধগুলো আছে, এগুলো তারা গ্রহণ করছে। এগুলো কি তার উপসর্গগুলোকে একটু পিছিয়ে দিচ্ছে? জি, সেটা দিতে পারে। এই জন্যই একটা স্ট্যান্ডার্ড গাইডলাইন আছে যেটাকে আমরা স্ক্রিনিং বলি। সেখানে বলা হয়েছে যে অ্যাবাভ 50 ঊর্ধ্ব যারা আছেন তাদের সবাইকে কোলোনোস্কোপি করে নেওয়া, যদি ভালো থাকে 5 to 10 ইয়ার্সে আবার করে দেখা। আচ্ছা, আর যাদের ফ্যামিলিতে মানে হাই রিস্ক যারা আছেন, একটা ফ্যামিলিতে 2-3 জন রোগী কোলোরেক্টাল ক্যান্সার সাফার করছে, তাদেরকে বলা হয়েছে 40-এর পরেই বা তারও আগে তারা স্ক্রিনিং করতে পারে, সেটা হলো কোলোনোস্কোপির মাধ্যমে। এটা রিকমেন্ডেড ইন্টারন্যাশনালি। তো এটা একটা পর্যায়ে হতে পারে, কেননা গ্যাস তো সবারই হতে পারে, মাঝে মাঝে কনস্টিপেশন বা বাউল হ্যাবিট চেঞ্জ হতে পারে। কিন্তু এই যে একটা গাইডলাইন, এটা যদি ফলো করে তাহলে হয়তো আমাদের এই পর্যায় থেকে কিছুটা উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা আছে। অবশ্যই। ডক্টর রুবাবা, আপনার কাছে একটু জানতে চাই, আমরা তো স্যারের কাছ থেকে শুনলাম যে কাদের কাদের হতে পারে এবং কি কি উপসর্গ দেখা যেতে পারে। এক্ষেত্রে কি কোনো লিঙ্গ ভিত্তিক বা বয়স ভিত্তিক কোনো পার্থক্য আছে কিনা? কারণ আমরা ইদানিং খুব দেখতে পাই যে অপেক্ষাকৃত অল্প বয়সীরা বিভিন্ন ধরনের ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। এর মধ্যে এই কোলোরেক্টাল ক্যান্সারও কি পড়ছে কিনা? হ্যাঁ, এখন আমাদের রিস্ক ফ্যাক্টরগুলো স্যার বললো একটু আগে, তখন এটাকে আমরা আবার মডিফায়েবল আর নন মডিফায়েবলে আমরা কিছু ক্যাটেগরাইজ করি। নন মডিফায়েবলগুলো কী জিনিস? নন মডিফায়েবল রিস্ক ফ্যাক্টরসগুলো হচ্ছে যেটা দিয়ে অ্যাকচুয়ালি আমাদের করবার কিছু নাই, আর মডিফায়েবল হলো এখানে আমাদের কিছু করার আছে। তো ঝুঁকিগুলোকে আমরা ক্যাটেগরাইজ করে ফেলছি নন মডিফায়েবল, মডিফায়েবল। কেন আসলে বয়সটা এগিয়ে আসছে সেগুলো কিছু কারণ হয়তো আছে, আমাদের এনভায়রনমেন্টাল কজেস, হয়তো মডিফায়েবল কজেস। কিছু নন মডিফায়েবল কজেসগুলো নিয়ে আমরা কথা যদি বলি, তো এইজ একটা ফ্যাক্টর যেটা আসলে আমরা চেঞ্জ করতে পারবো না, সময় গেলেই বয়সটা বাড়বে, তো বয়সের সাথে সাথে ঝুঁকিটাও বাড়বে। এটা আমরা জানি 50-এর উপরে হলে আমাদের এটা রিস্কটা বেড়ে যাচ্ছে, কিন্তু এখন আমরা যেটা দেখছি সেটা হলো বয়সটা আরও এগিয়ে আসছে। সেগুলো আসলে কিছু মডিফায়েবল কজ আমরা সায়েন্টিস্টরা বলে থাকেন যে এর পিছনে হয়তো দায়ী। আর নন মডিফায়েবল মধ্যে আরও কিছু আছে যেটা অ্যাকচুয়ালি আমাদের করবার কিছু নাই, যেমন কিছু জেনেটিক কজেস আছে, কিছু ফ্যামিলিয়াল কজেস আছে, কিছু ফ্যামিলিয়াল কতগুলো সিনড্রোম আছে, যেমন লিঞ্চ সিনড্রোম একটা বলি আমরা, ফ্যামিলিয়াল অ্যাডেনোমাটাস পলিপোসিস একটা সিনড্রোম আছে। এগুলো থাকলে দেখা যায় যে জেনেটিক্যালি একটা পার্সন প্রোন থাকে বা ঝুঁকি তার বেশি থাকে। তো এখানে অ্যাকচুয়ালি পার্সনটার কিছু করার নাই, কিন্তু সচেতন হবার আছে। তো এখানে আমাদের একটা টার্গেট হবে যে আমরা আরও সচেতন হই, আরও জানি। সচেতন যতই হব, এটা স্ক্রিনিং এর আওতায় আমরা এই মানুষগুলোকে নিয়ে আসতে পারবো। যত তাড়াতাড়ি আমরা এটাকে শনাক্ত করতে পারবো, এর কিওর রেটটা আমাদের বেড়ে যাবে। তো আর্লি ডিটেকশন সেভস লাইফ। হ্যাঁ, এখন আসছে আরেকটা ক্যাটাগরি, যেমন মডিফায়েবল রিস্ক ফ্যাক্টরসগুলো কী কী, সেখানে আমরা কি করতে পারবো। স্যার অলরেডি বলেছেন যে আমাদের খাদ্যাভ্যাসে চেঞ্জ আনতে হবে, লাইফস্টাইলে চেঞ্জ আনতে হবে। আমরা যে বসে বসে কাজ করছি, এখন মুভমেন্টটা কম হচ্ছে, ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা বাড়াতে হবে, এক্সারসাইজ করতে হবে, স্মোকিং, অ্যালকোহল এগুলো থেকে দূরে থাকতে হবে। স্থূলতা, ওবেসিটি একটা মেইন কজ, এগুলো আমাদের কমিয়ে আনতে হবে। ফ্যাট, আমাদের অ্যাকচুয়ালি ফাস্ট ফুডের দিকে আমরা ঝুঁকে যাচ্ছি, ফ্যাট কন্টেন্ট আমাদের বেশি, বসে বসে খাচ্ছি, ক্যালোরি ইনটেকটা আমাদের বেশি হচ্ছে, যেটা আমরা বার্ন আউট করছি না, কিন্তু ইনটেকটা আমরা বেশি নিচ্ছি। হাই লেস ফাইবার বাট মোর ফ্যাটি ডায়েটগুলো আমাদের ভেতরে চলে আসছে। এগুলো অ্যাকচুয়ালি আমাদের চেঞ্জ করতে হবে। চেঞ্জ করলে দেখা যাবে আমাদের এই যে এইজটা এগিয়ে আসছে, হয়তো এটা আমরা চেঞ্জ করতে পারবো। আবার লিঙ্গভিত্তিক কোনো পার্থক্য আছে কিনা? কিছু কিছু ক্যান্সার তো দেখা যায় যে মেয়েদের বেশি হয়, কিছু কিছু ক্যান্সার ছেলেদের বেশি হয়। ওকে,
এটাও একটা নন মডিফাইবল রিস্ক ফ্যাক্টর। অ্যাকচুয়ালি জেন্ডার তো আমরা চেঞ্জ করতে পারবো না। মেলস দেখা গেছে মোর প্রোন টু ক্যান্সার দ্যান ফিমেল। দেখা যাচ্ছে এখানে মেলরা মোর অ্যাট রিস্ক দ্যান ফিমেলস। জি, ধন্যবাদ। অধ্যাপক ডাক্তার কুদরতি ইলাহি, আপনার কাছে জানতে চাই, আমরা বিশ্বের চিত্রটি দেখতে পেলাম যে অবশ্যই এটি বেশ ঝুঁকির মধ্যে আছে এবং মৃত্যুরও দ্বিতীয় প্রধান কারণ এটি, বিশেষ করে ক্যান্সার মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ। কিন্তু আমরা যদি আমাদের দেশের অবস্থা চিন্তা করি তাহলে আপনার অভিজ্ঞতা কি বলছে, আমাদের দেশের কি অবস্থা? ধন্যবাদ আপনাকে। আমাদের দেশের অবস্থা স্ট্যাটিস্টিক্যালি অর্থাৎ পরিসংখ্যান ভিত্তিক বলা খুবই ডিফিকাল্ট, কারণ আমাদের এখানে এই ধরনের স্ট্যাটিস্টিক্স নাই। তো যেটা গ্লোবাকানের একটা হিসাব আছে যে আমাদের দেশে বলা হয়েছে যে 10,000 থেকে 15,000 বার্ষিক শনাক্ত হয়, কিন্তু আমার ধারণা যে অবশ্যই এর চেয়ে পরিসংখ্যানের অঙ্কটা বেশি হবে। তো আমাদের দেশের অবস্থা অন্যান্য দেশের চেয়ে অবশ্যই কম হওয়ার কারণ নাই। সেটা হলো যে আমাদের দেশে যেহেতু খাদ্যে আপনি জানেন যে আমরা কিন্তু অনেক ফর্টিফিকেশন থাকে, ভেজাল থাকে, কাজে সেগুলো একটা জেনেটিক মিউটেশনের কারণ হতে পারে, যেটা ক্যান্সারের একটা কারণ। তো পরিসংখ্যান ভিত্তিক কিছু না থাকলেও এটা বলা যায় যে বাংলাদেশ এই ক্যান্সারের ঝুঁকিতে আছে এবং আমরা অনেক রোগী পাচ্ছি, বিশেষ করে আমরা 40-র নিচেও অনেক রোগী পাচ্ছি। কিন্তু জি, এই 40-র নিচে যে রোগী পাওয়া যাচ্ছে, বিশেষ করে অল্প বয়সী যারা আগে থেকে এই ধরনের ঝুঁকির কথা বলে না, তাদের ক্ষেত্রে কি স্ক্রিনিংয়ের কোনো সুযোগ আছে কিনা? হ্যাঁ, তাদের ক্ষেত্রে স্ক্রিনিংয়ের ডাইরেক্ট স্ক্রিনিং করার কোনো স্কোপ নাই যদি না তাদের ফ্যামিলি হিস্ট্রি থাকে। আচ্ছা, কারণ স্ট্যান্ডার্ড রিকমেন্ডেশন আফটার 50-এর পরে। কিন্তু যদি এমন থাকে যে তার নিজস্ব ফ্যামিলি, ফার্স্ট ডিগ্রি রিলেটিভ যারা আছে, অথবা এক্সটেন্ডেড ফ্যামিলিতেও যদি আমরা কনসিডার করি, সেখানে যদি কোলোরেক্টাল ক্যান্সারের ঝুঁকি থাকে বা কেউ থেকে থাকে 2-3 জন সদস্য, তাহলে তাদেরকে অ্যালার্ট হওয়া উচিত এবং তাদের এই ধরনের স্ক্রিনিং মানে কোলোনোস্কোপি করে নেওয়াটা আমার মনে হয় যুক্তিসঙ্গত। ধন্যবাদ। ডক্টর রুবামা, আপনার কাছে একটু জানতে চাই, অনেকেই দেখা যায় যে বিভিন্ন ধরনের পেটের পীড়ায় ভুগে, বলে যে তার পেটে গ্যাস হচ্ছে, পেট ফেঁপে থাকছে এবং অনেকের হচ্ছে কোষ্ঠকাঠিন্য হচ্ছে এবং তারা বিভিন্ন ধরনের রোগে পরবর্তীতে ডায়াগনোসিস হয় এবং চিকিৎসা নিতে থাকে। যেমন আমরা আইবিডির কথা শুনেছি, কিছু কিছু ক্ষেত্রে আইবিএস এর কথাও শুনি। তো এই ধরনের রোগে যারা ভুগছে তাদের কি পরবর্তীতে এই ধরনের ক্যান্সার হতে পারে? ধন্যবাদ। এখন আমরা জানি যে আইবিডি এবং আইবিএস দুটো কথা বললেন। আইবিডি যেটা হচ্ছে ইনফ্লেমেটরি বাওয়েল ডিজিজ, এর মধ্যে দুটো আমাদের মেইন ক্যাটাগরি আছে, যেমন ক্রনস ডিজিজ অ্যান্ড আলসারেটিভ কোলাইটিস। এগুলো কিন্তু আমাদের যে নন মডিফাইবল রিস্ক ফ্যাক্টরস, যেগুলো একটু আগে আমরা বলছিলাম যে জেনেটিক কিছু কারণ, কিছু ডিজিজ যেগুলোর জন্য ঝুঁকিটা বেড়ে যায়, সেগুলোর মধ্যে অন্যতম একটা কারণ হলো এই আইবিডি, মানে ইনফ্লেমেটরি বাউল ডিজিজ। এদের কি থাকে? এদের একটা ক্রনিক ইনফ্লেমেশন থাকে। কোলন, রেকটাম বা ডাইজেস্টিভ সিস্টেমের যে লাইনিংটা আছে আমাদের, সেখানে একটা ক্রনিক ইনফ্লেমেশন থাকে, অনেক দিন ধরে একটা ইনফ্লেমেটরি কিছু চেঞ্জেস ওনার থাকে। দেখা যাচ্ছে 8 বছর বা দীর্ঘমেয়াদী এই ইনফ্লেমেশনটা থাকতে থাকতে এদের লাইনিংয়ে কিছু চেঞ্জেস আসে টিস্যুগুলোতে চেঞ্জ আসতে আসতে আমরা বলি ডিসপ্লেশিয়া, একটা টার্ম আছে, যেটা হলো নর্মাল সেল থেকে একটু ভিন্ন হয়ে একটু ডিফারেন্ট, নর্মাল সেলটা জাস্ট অ্যাবনর্মাল হয়ে যাচ্ছে, সেটাই কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে ক্যান্সারে কনভার্ট হচ্ছে। তো এদের যখন এগুলো থাকে তখন এরা তো অ্যাকচুয়ালি থাকেই আপনার ডাক্তার পরামর্শেই থাকে, তো এদের স্ক্রিনিংটা আগে করা উচিত, এদের বারবার চেক আপ করা উচিত। এদের যেহেতু ঝুঁকি আছে, এদের একটা স্ক্রিনিং বা কোলোনোস্কোপি করে দেখা উচিত এগুলো টার্ন নিচ্ছে কিনা, বা ডিসপ্লেশিয়া থেকে আমরা বলি মেটাপ্লেশিয়া, তারপরেই কিন্তু ক্যান্সারের প্রি ক্যান্সার স্টেজ, ক্যান্সারের আগে কিছু ধাপ পেরিয়ে কিন্তু ক্যান্সারে পরিবর্তিত হয়। সো এরা কিন্তু ডক্টরের পরামর্শে স্ক্রিনিং টেস্টগুলো আগে ভাগে করে নিয়ে এটা আর্লি ডিটেকশন করা সম্ভব। জি, অবশ্যই। ডক্টর কুদরতি ইলাহি, আপনার কাছে একটু জানতে চাচ্ছি, আমরা আইবিএস এর চিকিৎসার ক্ষেত্রে দেখি যে রাস্তাঘাটে অনেক অ্যাডভার্টাইজমেন্ট চলছে এবং সেটি আমরা যদি সোশ্যাল মিডিয়ার কথা চিন্তা করি সেখানেও দেখা যায়, আমরা কন্টিনিউয়াস এগুলো দেখতে থাকি যে তাদের চিকিৎসা খুবই সহজ, শুধুমাত্র একটি বড়ি খেলেই কাজ হয়ে যাবে বা একটি প্যাকেট খেলেই কাজ হয়ে যাবে, প্যাকেজ ফর্মে তাদের চিকিৎসা দেওয়া হয়।
ইত্যাদি বিভিন্ন বিষয় বিভিন্ন সময় ধরে বিভিন্নভাবে পরিবর্তিত হয়ে কিন্তু চলে আসছে। এই যে এই ধরনের চিকিৎসা, এগুলো কি ক্যান্সারের ঝুঁকি বাড়ানোর পিছনে কোনোভাবে দায়ী কিনা? ধন্যবাদ আপনাকে। আইবিএস যেটা বললেন সেটা হলো এমন একটা রোগ যে এখানে কিন্তু ম্যালিগন্যান্ট পোটেনশিয়ালিটি, এই রোগে যদি আমরা ক্রাইটেরিয়া দিয়ে ডায়াগনোসিস করি, রোম ক্রাইটেরিয়া দিয়ে, সেখানে কিন্তু এখান থেকে কোনো ক্যান্সার হবে না। কিন্তু ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ যেটা আছে সেখান থেকে আলসারেটিভ কোলাইটিস যাদের আছে ধরা পড়ে, তাদের একটা ম্যালিগন্যান্ট পোটেনশিয়ালিটি, অর্থাৎ তাদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা ঝুঁকি থেকে যায়। কিন্তু ইরিটেবল বাউল সিনড্রোম, আইবিএস যেই রোগটা, এটা যে কোনো লোকের গ্যাস বা এই ধরনের মানে বাউলের কোনো সমস্যা হলে তারা বলে আমার আইবিএস আছে। কিন্তু আইবিএস শনাক্ত করা কিন্তু একটা ক্রাইটেরিয়াস, এটা স্ট্যান্ডার্ড ক্রাইটেরিয়া, এটাকে আমরা বলি রোম ক্রাইটেরিয়া। সেখানে যদি আমরা ক্রাইটেরিয়ার মাধ্যমে ডায়াগনোসিস করি তাহলে তাদের পেটের সমস্যাগুলো থেকে যেতে পারে বা চিকিৎসা করা যেতে পারে, কিন্তু সেখান থেকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু আইবিডিটা ডিফারেন্ট এন্টিটি, সেখান থেকে ক্যান্সারের পোটেনশিয়ালিটি স্পেশালি আলসারেটিভ কোলাইটিসের যথেষ্ট থেকে যায়। সেই রোগীগুলোকে আমাদের কিন্তু ভালোভাবে ফলো আপ করতে হবে। আমি বলছিলাম যে এই ক্ষেত্রে যে হার্বাল ওষুধগুলো গ্রহণ করছে বা বিভিন্ন ধরনের প্যাকেজ ওষুধগুলো গ্রহণ করছে চিকিৎসার জন্য, এবং সেটি অবশ্যই চিকিৎসক নয়, তারা হচ্ছে কি চিকিৎসকের বাইরে যারা অল্টারনেটিভ চিকিৎসক হিসেবে পরিচিত তাদের কাছ থেকে গ্রহণ করছে, সেটা কি কোনো ধরনের ঝুঁকি তৈরি করতে পারে কিনা? জি, এটা আপনি একটা সচেতনতামূলক কথা বললেন, অ্যাওয়ারনেস, যে আসলে আইবিএস এর মানে আড়ালে ছদ্মবেশে আইবিডি আছে কিনা এটা কিন্তু প্রমাণ করাটা একটা বড় কাজ। যারা জনসাধারণ এই ধরনের ওষুধ গ্রহণ করে থাকে, হার্বাল বা অন্য যে কোনো যেগুলো অল্টারনেটিভ ট্রিটমেন্ট, এগুলো কিন্তু একটা ভুল ধারণা, এটা সায়েন্টিফিক না। কেননা আসলে আমরা বলছি বা ওরা যারা ওই গ্রুপের ডক্টর বা যারা আছেন তারা বলতেছে আপনার আইবিএস হয়েছে, আসলে এটা আইবিএস কিনা সেটা প্রমাণ করাটা বড় দরকার। এই জন্য মেথডিক্যালি তাদের প্রসিড করা উচিত, না জেনে ডায়াগনোসিস ছাড়া কোনো চিকিৎসা করা ঠিক না। জি, ধন্যবাদ। আসলে এই ব্যাপারগুলো আমরা বারবার আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে পৌঁছে দিতে চাই জনগণের কাছে, যে অবশ্যই চিকিৎসকের কাছে গিয়ে প্রথমে রোগটি নির্ণয় করে দেন চিকিৎসার ক্ষেত্রে আগানোটা ভালো। ডক্টর রুবাবা, আপনার কাছে একটু জানতে চাই, তো এই যে উপসর্গগুলো কিন্তু পেটের অনেক সমস্যার ক্ষেত্রেই হচ্ছে, আমরা কিভাবে আলাদা করতে পারি যেটি কোলোরেক্টাল ক্যান্সারের দিকেই যেতে পারে? ওকে, আমরা সাইন সিমটমের দিকে আবার আসি। তো সাইন সিমটমগুলো অ্যাকচুয়ালি কিছু ভেগ সিমটমস প্রথম দিকে দেখা যায়। ভেগ সিমটমস মানে খুব একটা স্পেসিফিক সিমটমস না, পেটে ব্যথা, গ্যাস হচ্ছে, এগুলো কিন্তু খুব কমন। অন্যান্য অনেক কিছুতে বেনাইন ডিজিজ যেগুলো ক্যান্সারাস না সেগুলো তো কিন্তু হতে পারে। এখানে আমাদের মূলত কিছু স্পেসিফিক সিমটমস থাকে যেগুলোকে আমরা বলি অল্টার্ড বাওয়েল হ্যাবিট। তার মানে তার মলত্যাগের যে অভ্যাসটা সেটার একটা পরিবর্তন আসে। হয়তো তার অনেক একটা নর্মাল মলত্যাগের অভ্যাস ছিল, সেটা এখন চেঞ্জ হয়ে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য হচ্ছে, অথবা কিছুদিন কোষ্ঠকাঠিন্য দেখা যাচ্ছে, কিছুদিন ডায়রিয়ার মতো দেখা যাচ্ছে। এই যে অল্টার্ড বাওয়েল হ্যাবিট কথাটা এভাবেই বলি আমরা, অল্টার্ড বাওয়েল হ্যাবিট অথবা মলত্যাগের অভ্যাসের পরিবর্তন খুব একটা ড্রাস্টিক চেঞ্জ হবে, তখন হচ্ছে এটা কিন্তু কোলোরেক্টাল ক্যান্সারের একটা প্রধান সাইন সিমটমের মধ্যে একটা। এরপর আসছে পাররেক্টাল ব্লিডিং, হ্যাঁ, মলদ্বার দিয়ে রক্ত যাওয়া। তো এটা একটা স্পেসিফিক সাইন হতে পারে। লোয়ার অ্যাবডোমিনাল পেইন, যেটা খুবই একটা নন স্পেসিফিক টার্ম, কিন্তু এগুলো অ্যাসোসিয়েটেড থাকে। আর একটা হলো ফ্যাকাশে হয়ে যাচ্ছে, দিন দিন ফ্যাকাশে হয়ে যাচ্ছে, ওয়েটটা কমে আসতেছে। তো এগুলো হচ্ছে আমাদের কিছু সিমটমস। মূল দুটো হলো আমাদের মলদ্বার দিয়ে রক্ত যাওয়া, দ্যাট ইজ পাররেক্টাল ব্লিডিং, এবং মলত্যাগের অভ্যাসটা পরিবর্তন হওয়া। এই দুটোই কিন্তু মূল সিমটমস, খুব একদম স্পেসিফিক এটা হলেই যে কোলোরেক্টাল ক্যান্সার হয়ে গেছে তা না, কিন্তু এটা হলে যেন মানুষ সচেতন হয় এবং ডক্টরের পরামর্শ নেয়, এটাই আমাদের। এই যে আপনি যেটি বলছেন যে পায়খানার রাস্তা দিয়ে রক্ত যাচ্ছে, এই ব্যাপারটির সাথে কি কোনো ব্যথার সম্পর্ক আছে কিনা? অনেকে তো বলে যে ব্যথা হচ্ছে, তার কোষ্ঠকাঠিন্য হচ্ছে এবং তারপরেই রক্ত যাচ্ছে। আচ্ছা,
মূলত ব্যথা মুক্ত জিনিসগুলো কিন্তু বেশিরভাগ ক্যান্সারের দিক দিয়ে আমাদেরকে দেখা যায়। হ্যাঁ, যেমন ব্রেস্ট ক্যান্সার আমরা বলি ব্যথা মুক্ত চাকা দেখা যাচ্ছে। তো ব্যথাটা ইউজুয়ালি রিলেটেড থাকে না প্রাথমিকভাবে, এরপরে অনেক অ্যাডভান্সড হয়ে গেলে কিন্তু ব্যথাগুলো আসে। তো এটার সাথে খুব কমন একটা আমাদের ডিজিজ হলো হেমোরয়েডস বা পাইলস, যেটাকে আমরা কমনলি বলি। তো এটার সাথে অনেকে কিন্তু কনফিউজ করে ফেলে, কিন্তু ব্লাড যখন যাবে এটাকে অবশ্যই সিরিয়াসলি নিতে হবে এবং ডক্টরের পরামর্শ নিতে হবে। জি, ধন্যবাদ। ডক্টর কুদরতে ইলাহি, আপনার কাছে জানতে চাই, এই যে উপসর্গগুলো নিয়ে যখন কেউ ভুগবে তখন প্রথমে কোন ধরনের চিকিৎসকের কাছে যাবে? জি, ধন্যবাদ। কোনো রোগী ব্যথামুক্ত ব্যথাযুক্ত যে কোনো এই ধরনের পাররেক্টাল ব্লিডিং, মলদ্বারের ব্লিডিং নিয়ে যদি ডক্টরের কাছে যেতে চায়, অ্যাভেলেবল থাকলে অবশ্যই কোলোরেক্টাল সার্জন অথবা গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের শরণাপন্ন হওয়া উচিত। এবং প্রাথমিকভাবে কোলোনোস্কোপি বা সিগময়েডোস্কোপি এই জাতীয় পরীক্ষাগুলোর মাধ্যমে কিন্তু এই ধরনের রোগগুলো শনাক্ত করা হয়। তো সেই জন্য তাদের এই গ্রুপের বা এই ডিএমজি, ডিজিজ ম্যানেজমেন্ট গ্রুপ, এই পপুলেশনের কাছে যেতে হবে রোগীদের। অবশ্যই আমরা নিয়ে আরও কথা শুনবো, এখন একটি বিরতির সময় হয়েছে। প্রিয় দর্শক, সুস্থ থাকুন প্রতিদিন থেকে যাচ্ছে একটা ছোট্ট বিরতিতে, ফিরবো একটু পরেই, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমি আর সুস্থ থাকুন প্রতিদিন পাওয়ার্ড বাই রেনাটায়। আজকে আমরা কথা বলছি কোলোরেক্টাল ক্যান্সার নিয়ে এবং আমাদের সাথে আছেন অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর কুদরতে ইলাহি এবং ডক্টর রুবামা করিম। আমরা কথা শুনছিলাম যে কোলোরেক্টাল ক্যান্সারের কারণগুলো এবং স্ক্রিনিং কখন করতে হয়। ডক্টর কুদরতে ইলাহি, আপনার কাছে একটু জানতে চাই, আমরা কিছু টেস্টের কথা শুনছিলাম, যেমন কোলোনোস্কোপির কথা বলছিলেন। তারপরে যদি ক্যান্সারটি ধরা পড়ে তাহলে কিভাবে এটিকে পরবর্তীভাবে যে কোন অবস্থায় আছে, কোন স্টেজে আছে, এগুলোকে ডায়াগনোসিস করা সম্ভব? জি, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। যে কোলোনোস্কোপিতে যদি যারা এন্ডোস্কোপিস্ট বা যারা কোলোনোস্কোপি করেন তাদেরকে আমরা গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট বলি, ওনারা যখন দেখে একটা সাসপিশিয়াস আলসার আছে বা কোনো ঘা আছে, সেখান থেকে ওনার বায়োপসি নেয়। এটার মাধ্যমে প্রমাণ হয় যে ক্যান্সার কিনা। যদি ক্যান্সার হয়ে থাকে তাহলে নেক্সট কাজ যেটা, সেটা হলো যে স্টেজিং। এই ডায়াগনোসিস এবং স্টেজিং কোলোরেক্টাল ক্যান্সার এবং অন্যান্য ক্যান্সারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। স্টেজিংয়ের জন্য পরবর্তীতে যে বিষয়গুলো সাধারণত করা হয়, ইমেজিং করা। ইমেজিংয়ের মধ্যে এমআরআই আছে, সিটি স্ক্যান আছে, অ্যাবডোমেনের সিটি, পেটের সিটি স্ক্যান, চেস্টের সিটি স্ক্যান, কোনো সময় আমরা বাংলাদেশেও আছে পেট স্ক্যান করে থাকি। এগুলোর মাধ্যমে আমরা স্টেজিংটাকে আমরা নির্ণয় করে থাকি। কারণ এটা এত গুরুত্বপূর্ণ। যদি কোনো রোগী স্টেজ 1 হয়, স্টেজ 1 মানে হলো সেই রোগটা যেটা কোলনের ভিতরে অবস্থান করছে। তো সেই অবস্থায় 5 ইয়ার্স সার্ভাইভাল 90%, 90%। আর যদি আমরা স্টেজ 2 পাই, সেখানে 5 ইয়ার্স সার্ভাইভাল হলো 70% অ্যারাউন্ড। তো স্টেজ 2টা কি, যে কোলনের দেয়ালটাকে ধরেছে কিন্তু বাইরের কিছু কিছু টিস্যু ধরেছে, কিন্তু লিম্ফ নোডকে ধরে নাই। লিম্ফ নোড মানে লসিকা গ্রন্থি। আচ্ছা, এখানে 70% সার্ভাইভাল 5 ইয়ার্স। আর যদি এমন হয় যে কোলনের দেয়াল ভেদ করে লিম্ফ নোডকে ধরেছে আশেপাশে, অর্থাৎ লসিকা গ্রন্থি, স্টেজ 3 এটাকে আমরা বলে থাকি বাই অ্যান্ড লার্জ, তখন সেখানে কিন্তু আপনার সার্ভাইভাল 5 ইয়ার্স 40%, অনেক কমে গেল। এরপরে যদি লিভারে চলে যায় বা অন্য কোথাও চলে যায়, এটাকে বলি মেটাস্ট্যাটিক ডিজিজ, যেটা সবাই জানে, আমাদের জিজ্ঞেস করে স্টেজ 4 কিনা। স্টেজ 4 হলে সেখানে সার্ভাইভাল 5 ইয়ার্স 10 to 15%। স্টেজিং এত গুরুত্বপূর্ণ। তা আমরা স্টেজ 3 পর্যন্ত যদি আমরা রোগীকে নির্ণয় করে ফেলি, তখন আমরা সার্জনের কাছে পাঠাই, স্পেশালি অনকো কোলোরেক্টাল সার্জন। আচ্ছা, এটা একটা স্পেশাল সাবজেক্ট। আমাদের দেশে কোলোরেক্টাল সার্জন অনেকে আছেন, কিন্তু অনকো কোলোরেক্টাল সার্জন খুব বেশি নাই। তো তাদের মাধ্যমে অপারেশনটা করলে একটা পারফেক্ট যদি সার্জারি হয়, এটাই বেস্ট ট্রিটমেন্ট। পরবর্তীতে সার্জারির পরে একটা হিস্টোপ্যাথোলজিক্যাল রিপোর্টের উপরে আমরা মলিকুলার টেস্ট করি এবং অন্যান্য টেস্ট করে আমরা কেমো লাগবে কিনা বা অন্য কোনো ট্রিটমেন্ট লাগবে কিনা সেটা আমরা নির্ণয় করি। এখানে একটা কথা খুবই প্রাসঙ্গিক,
যে আমরা কোলোরেক্টাল ক্যান্সার বলছি, রেকটাল ক্যান্সারের চিকিৎসা কিন্তু ভিন্ন রকম। স্টেজিংটা অনেকটা এরকমই, কিন্তু রেকটাল ক্যান্সারে গেলে সাধারণত অপারেশনের আগেই আমরা রেডিওথেরাপি এবং কেমোথেরাপি দিয়ে তারপরে সার্জারিতে পাঠাই। এটার কারণ আছে যেটা দর্শকদের জন্য খুব একটা প্রাসঙ্গিক না এই মুহূর্তে। তো সেটা কিন্তু রেকটাল ক্যান্সারের জন্য একটা স্পেশাল ট্রিটমেন্ট, কিন্তু কোলন ক্যান্সারের জন্য এই চিকিৎসাটার ধরন এরকম না। সাধারণত সেখানে সার্জারি প্রথম হয়ে থাকে, ফলোড বাই মানে তারপরে আমরা কেমোথেরাপির জন্য সাজেস্ট করি যদি স্টেজিং অনুযায়ী যদি রিকমেন্ডেড বা সেভাবে লেখা থাকে। এটাই চিকিৎসার একটা পদ্ধতি। তার মানে রোগীর অবস্থা ভেদে এর চিকিৎসা পদ্ধতিতে পার্থক্য হয়। জি জি, চেঞ্জ হয়ে যাবে। ডক্টর রুবাবা, আপনার কাছে একটু জানতে চাই, এখন তো চিকিৎসা পদ্ধতি অনেক আধুনিক হয়েছে, আমরা এই কথাগুলো যে সার্জারি, কেমো, রেডিও, এই কথাগুলো অনেক শুনি, এবং যখন কেমো রেডিওর কথা বলে অনেক রোগীও কিন্তু ভয় পেয়ে যায় এবং তারা দেখা যায় চিকিৎসক পরিবর্তন করছে এবং অনেক ক্ষেত্রে হচ্ছে কি দেশের বাইরেও চলে যাচ্ছে। তো দেশের বাইরে যে চিকিৎসা তারা পাচ্ছে বা পাওয়ার সম্ভাবনা আছে, সেটির সাথে আমাদের দেশের বর্তমান চিকিৎসার মধ্যে কি কোনো পার্থক্য আছে, নাকি আমাদের দেশে আধুনিক চিকিৎসা সম্ভব? ধন্যবাদ। স্টেজিং যেটা স্যার বললেন, স্টেজিং কেন ইম্পর্টেন্ট? কারণ স্টেজিং অনুযায়ী কিন্তু আমাদের ট্রিটমেন্টটা করতে হবে। ট্রিটমেন্টের মধ্যে আমরা পদ্ধতিগুলো বলছিলাম, যে আপনি বলছিলেন কেমোথেরাপি, রেডিওথেরাপি, ইমিউনোথেরাপি, আরও অনেক কিছু চলে আসছে, সার্জারি, এগুলো কিন্তু সবই আমাদের দেশে অ্যাভেলেবল। এখন স্টেজিং যদি আমরা প্রপারলি করতে পারি, স্টেজ 1 নাকি 2, স্টেজ 1 থেকে 4 পর্যন্ত আছে। স্টেজিংটা কেন এত ইম্পর্টেন্ট? কারণ স্টেজ যদি আমি ঠিক মতো করি, পরবর্তী সবগুলো স্টেপই কিন্তু ঠিক মতো হবে। আর স্টেজিংয়ে যদি আমাদের গলদ থাকে বা ভুল থাকে, তখনই কিন্তু আমাদের মূল সব কিছুই কিন্তু রেস্ট অফ দ্য ট্রিটমেন্ট কিন্তু তখন ভুল হয়ে যাবে। তো এইখানেই আমাদের মেইন চ্যালেঞ্জটা এখন আমাদের দেশে, এইটাই আমাদের চ্যালেঞ্জ। কিন্তু আপনি যেটা প্রশ্ন করলেন যে আমাদের দেশে এবং বিদেশে ডিফারেন্স কি, ডিফারেন্স অ্যাকচুয়ালি কিছু না, সবই যা ওরা করছে তা আমরাও করছি, কারণ গাইডলাইন অল ওভার দ্য ওয়ার্ল্ড অলমোস্ট সিমিলার। স্টেজিং যদি আমরা প্রপারলি করতে পারি, হিস্টোপ্যাথোলজি যদি আমাদেরকে প্রপার একটা গাইডলাইন দেয় বা টাইপ অফ দ্য ডিজিজ আমাদেরকে বলতে পারে, হিস্টোপ্যাথোলজিক্যাল এখন জেনেটিক অনেক মিউটেশন দেখা হয়, কোলন প্যানেল দেখা হয়, এগুলোর উপর ভিত্তি করে কিন্তু আমরা নেক্সট যা যা ট্রিটমেন্ট দেওয়ার আছে সেগুলো কিন্তু করে থাকি। তো দ্যাট ইজ দ্য মোস্ট চ্যালেঞ্জিং ইস্যু অ্যাট দিস পয়েন্ট, যে এটা যদি আমি প্রপারলি করতে পারি, তো প্রাথমিক অবস্থায় যেটা হয় আমাদের পেশেন্টগুলো অস্থির হয়ে যায়। তো তখন একটা বিশাল একটা কাউন্সেলিং করা দরকার, যে এই সময়টা যদি আমাদের বেশি লাগেও তাও আমাদের একটু অপেক্ষা করতে হবে, কারণ আমাদের প্রপার একটা ডায়াগনোসিস এবং স্টেজিংটা হলেই কিন্তু প্রপার ট্রিটমেন্টটা যদি আমাদের পাইপলাইন, আমাদের লাইন অফ ট্রিটমেন্ট আমরা ঠিক করে দিতে পারি, সে কিন্তু যে কোনো স্থানে গিয়ে কিন্তু ট্রিটমেন্টগুলো নিতে পারে। এখন আসা যাক আমাদের সার্জারি, আপনি পদ্ধতিগুলোর কথা বলছেন, সার্জারি কিন্তু একটা হলমার্ক অফ দ্য কোলোরেক্টাল ক্যান্সার। কোলোরেক্টাল ক্যান্সার যত প্রপার সার্জারি হবে, এটার আউটকাম তত ভালো হবে, কিন্তু সেটা আর্লি স্টেজে, একদম মেটাস্ট্যাটিক স্টেজে কিন্তু অনেক সময় সার্জারি পসিবল না। জি, তো এখানে চলে আসছে স্যার যেটা বললেন যে কোলন আর রেকটাম। এখন এতক্ষণ কিন্তু আমরা বলছিলাম যে কোলোরেক্টাল ক্যান্সার একসাথে বলছিলাম, কারণ অনেক কিছুই কিন্তু এখানে একই রকম ছিল, যেমন আমাদের সিমটমগুলো, নামটা, স্টেজিংটা সব কিছু কিন্তু এক। বাট প্রপার যখন আমাদের ট্রিটমেন্টে চলে আসলো, তখন কিন্তু আমাদের এখানে একটু ডিফারেন্স হয়ে গেল। কারণ এখানে কোলন একটা মোবাইল অর্গান, কোলনটা অ্যাকচুয়ালি ঠিক এক জায়গায় থাকে না, কারণ এটা হলো মুভ করে। সো এখানে রেডিওথেরাপির রোল নেই, রোলটা আছে রেকটাল ক্যান্সারের ক্ষেত্রে। এই ছোটখাটো ডিফারেন্সগুলো চলে আসছে। ধন্যবাদ। কথা বলতে বলতে একদম আজকের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। বিদায়ের আগে আমাদের দর্শকের উদ্দেশ্যে একটু আপনার পরামর্শগুলো শুনে নিতে চাই সংক্ষেপে। ধন্যবাদ। দর্শক শ্রোতা, কোলোরেক্টাল ক্যান্সার প্রিভেনশনের জন্য সবার সচেষ্ট হতে হবে, লাইফস্টাইলকে ঠিক রাখতে হবে, খাদ্যাভ্যাস যেভাবে আমরা আলোচনা করেছি তার ভিতরে থাকতে হবে, এবং যে জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, যদি কোনো ফ্যামিলিতে দেখা যায় কোলোরেক্টাল ক্যান্সারের রোগী আছে, আপনারা অবশ্যই আমাদের আজকের আলোচনার মতো এই স্ক্রিনিংগুলো করে নেবেন, এবং আর্লি স্টেজে যদি রোগ ধরা পড়ে তাহলে কিন্তু চিকিৎসা যথেষ্ট উন্নত, এবং এই চিকিৎসাগুলো আমাদের দেশে আছে। এবং আমি এটা আরও বলতে চাই যে আমাদের দেশে যে ক্যান্সার চিকিৎসার সুযোগ সুবিধাগুলো, এইগুলো যেন জনসাধারণের কাছে
অ্যাটলিস্ট স্ক্রিনিং বিষয়টা যেন এগিয়ে যায়, সেজন্য আমাদের সবার পক্ষ থেকে একটা মাস্টার প্ল্যানিং করতে হবে, যেন বিভাগীয় শহর থেকে জেলা শহর এমনকি ইউনিয়ন পর্যায়ে এই ধরনের একটা অ্যাক্টিভিটিস সমন্বিতভাবে এগিয়ে যায়। এটাই দর্শক শ্রোতার জন্য আমার আজকের একটি ফাইনাল কমেন্ট। এবং তার সাথে আরেকটু জানতে চাই, এক্ষেত্রে পরিবারের ভূমিকাটা কি হতে পারে? পরিবারের ভূমিকা অবশ্যই আছে, কারণ যখন কেউ মনে করে যে আমার হয়তো ক্যান্সার হতে পারে, সে কিন্তু ভীত সন্ত্রস্ত থাকে। তখন পরিবারের যারা আছে ওনারা যদি বুঝে থাকে যে আমাদের ফ্যামিলিতে কোলন ক্যান্সার আছে, অতএব আমাদের এই সদস্যের একটা এই ধরনের সমস্যা আছে, তাহলে তাকে বুঝিয়ে কোলোরেক্টাল সার্জন অথবা গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের শরণাপন্ন হওয়া উচিত। তাকে বুঝিয়ে এই কাজটা করতে হবে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় থেকে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকে এখানেই বিদায় নিতে হচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন।